দর্শক, দ্য গ্রেট ওয়ার্ল্ড শোতে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রওজে জাবিদ ঐশী। নাচ, গান, নাটক, চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ, নানামাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান। চীনের প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নত, সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব। পুরো অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন। ঐতিহ্যবাহী ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব শান্তংয়ে চলছে 40তম এই উৎসব। এতে অসংখ্য দেশি বিদেশি ঘুড়ি উৎসাহী অংশ নিয়েছেন। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে উদযাপিত হয়ে গেল ঐতিহ্যবাহী পানি ছিটানো বা জলকেলি উৎসব। জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর এই উৎসব একটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য। চিত্তাকর্ষক এই দুই উৎসবের বিস্তারিত থাকছে রিপোর্টে। 40তম ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসব বিশ্বের ঘুড়ির রাজধানী হিসেবে পরিচিত পূর্ব চীনের শান্তং প্রদেশ। এই প্রদেশের ওয়েফাং শহরের আকাশে চলছে রং বেরঙের ঘুড়ির খেলা। এর মধ্য দিয়ে এই বছর বিস্তীর্ণ ওয়েফাং বিনহাই আন্তর্জাতিক ঘুড়ি উড়ানোর ক্ষেত্রটিতে মাসব্যাপী আরও বিভিন্ন আকৃতির ঘুড়ি উড়ানো শুরু হলো। আয়োজকরা জানান, উৎসব চলাকালীন অনলাইন ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা এবং অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শনী সহ ঘুড়ি থিম ভিত্তিক কার্যকলাপগুলোর একটি সিরিজ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে 7টি দেশ ও অঞ্চলের 600 জনেরও বেশি ঘুড়ি উৎসাহী অংশ নিয়েছেন। বিভিন্ন আকৃতির এসব রং বেরঙের ঘুড়ি তারা বেশ উপভোগ করছেন। ওয়েফাং শহর ঘুড়ির জন্মস্থান। ঘুড়ি তৈরির দীর্ঘ ইতিহাস এবং চমৎকার কারুকার্যের জন্য বিখ্যাত। বিশ্বের 70%-এরও বেশি ঘুড়ি এই শহরেই তৈরি করা হয় বলে জানা যায়। 1984 সাল থেকে ওয়েফাং আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের জন্য এ শহর সুখ্যাত। 15 এপ্রিল শুরু হওয়া এই উৎসব আগামী মে মাসের 21 তারিখ পর্যন্ত চলার কথা রয়েছে। পানি ছিটানো উৎসব বা জলকেলি উৎসব সম্প্রতি দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশে ঐতিহ্যবাহী জল ছিটানো উৎসব উদযাপন করেছেন চীনা জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর লোকেরা। বেশ কয়েকটি জাতিগোষ্ঠীর অংশগ্রহণে 3 দিন ব্যাপী এই উৎসব উদযাপন প্রাণবন্ত হয়ে ওঠে। জল ছিটানো উৎসব তাই, আছাং, পুলাং এবং দা আং জাতিগোষ্ঠীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী উৎসব হিসেবে বিবেচিত। এটি চীনের একটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য। এই উৎসব প্রায়ই 3 থেকে 4 দিন স্থায়ী হয় এবং প্রতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে অনুষ্ঠিত হয়। দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত দেশগুলোও প্রতি বছর এই উৎসব উদযাপন করে থাকে। দিনব্যাপী উদযাপনের সময় চীনের জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর লোকেরা বিভিন্ন ধরনের লোকনৃত্য পরিবেশন করে, মন্দির মেলা এবং ড্রাগন বোট রেস করে। তারা একটি ভাগ্যবান, সুখী এবং স্বাস্থ্যকর জীবনের জন্য শুভেচ্ছা জানাতে একে অপরের উপর জল ছিটিয়ে দেয়। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের খুনমিং সিটিতে সম্প্রতি শেষ হয়েছে 5 দিন ব্যাপী বর্ণাঢ্য চীন নৃত্য উৎসব। এতে ইউনানের আঞ্চলিক সংস্কৃতি বা চীনা নৃত্যের সৃজনশীল শৈলী প্রতিফলিত হয়েছে। এখানকার জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো গান ও নাচে বেশ পারদর্শী। বড় দলগুলো চীনা ইতিহাস থেকে গ্রামীণ জীবন এবং মানুষ ও প্রকৃতির মধ্যে সামঞ্জস্যপূর্ণ থিমের উপর ভিত্তি করে নৃত্য পরিবেশন করে।
ইউন্নানে অষ্টম চীন নৃত্য উৎসবে খুনমিংয়ের প্রাদেশিক জাদুঘরে রং নামে, যার অর্থ একত্রীকরণ, নৃত্য মঞ্চস্থ হয়, যেখানে নৃত্যশিল্পীরা শারীরিক ভাষার মাধ্যমে পরিবেশ, স্থাপত্য, প্রকৃতি বা শহুরে স্থান সম্পর্কে তাদের উপলব্ধি চিত্রিত করেন। জাদুঘরের ঐতিহাসিক পটভূমি এবং আঞ্চলিক সংস্কৃতিকে মাথায় রেখে চায়না ড্যান্সার্স অ্যাসোসিয়েশনের তরুণ কোরিওগ্রাফাররা কোরিওগ্রাফি করেন। শোটিতে ভিজুয়াল স্থাপনা এবং নাটকের পরিবেশনা অন্তর্ভুক্ত করা হয়, যাতে দর্শকরা ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি এবং নৃত্যরস উপভোগ করতে পারেন। আমি বিশ্বাস করি যে পরিবেশের দ্বারা উদ্ভূত অভ্যন্তরীণ আবেগগুলো রয়েছে একটি পরিবেশগত নৃত্যের মূলে। শিল্পীরা আবিষ্কৃত সাংস্কৃতিক পুরাকীর্তির সামনে নাচ করেন। দর্শকরা যখন এটি দেখেন তখন এটি মঞ্চের স্থান ছাড়িয়ে যায় এবং এটি একটি নতুন দৃশ্যপট তৈরি হয়। চমৎকার নৃত্য পরিবেশন এবং অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনা ছাড়াও সদ্য সমাপ্ত নৃত্য উৎসবটি ইউন্নান আর্টস ইউনিভার্সিটিতে বেশ কিছু বিখ্যাত নৃত্যশিল্পীকে নৃত্য সৃষ্টি ও শিক্ষাদানের জন্য আমন্ত্রণ জানিয়ে কার্যক্রম শুরু করেছে। এছাড়া 1992 সালে মঞ্চায়িত ও ওয়েনহুয়া পুরস্কারজয়ী পূর্ণ দৈর্ঘ্যের নৃত্যনাট্য আসিমা প্রদর্শিত হয় এবারের উৎসবে। ইউন্নান চীনা জাতিগত লোকনৃত্যে সমৃদ্ধ। ইউন্নানের শৈল্পিক অন্বেষা একটি নির্দিষ্ট যুগে চীনা নৃত্য সৃষ্টিতে নেতৃত্ব দিয়েছিল। এই নৃত্য উৎসব চীনা নৃত্যের সমসাময়িক মূল্যকে প্রতিফলিত করে এবং চীনা নৃত্যের সমসাময়িক সৃজনশীল শৈলী প্রদর্শন করে। 5 দিনব্যাপী নৃত্য উৎসবটি শুরু হয় গত 11 এপ্রিল। চীনে 56 জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। হান জাতি ছাড়া আরও 55টি সংখ্যালঘু জাতি আছে। চীনের সবচেয়ে কম লোকসংখ্যার জাতিগুলোর মধ্যে অন্যতম হ-চৌ জাতি। তারা বংশ পরম্পরায় দেশের পূর্বাঞ্চলে বসবাস করেন বলে হ-চৌ জাতিকে সূর্য রক্ষাকারী জাতি বলে মনে করা হয়। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো এর এই পর্বে আমরা এই জাতি সম্পর্কে জানব। পাশাপাশি আমাদের আরও কিছু তথ্য দিবেন আমাদের বেইজিংয়ের সহকর্মী তৌহিদ শরৎ ও শিখা। একশো 98টি পরিবারের হেজে জাতির ছোট জেলে গ্রাম পাছা গ্রামে যান। যদিও সেদিন বৃষ্টি ছিল, তবুও শি জিনপিং এই সীমান্তের গ্রামটিতে পৌঁছে যান। ইমাগান হল হেজে জাতির ঐতিহাসিক লোকগানের মতো সাংস্কৃতিক সম্পদ। স্থানীয় ইমাগান শিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন শি জিনপিং। মাননীয় অতিথিকে স্বাগত জানানোর জন্য সবাই স্থানীয় গান উসুরি মামু গেয়েছেন। গানের কথাগুলো এরকম: উসুরি নদীর পানি হেনি না, হেলং নদীর পানি হেনি না। সাহসী এবং পরিশ্রম হেজে জাতির মানুষ এই নদীর অববাহিকায় থাকে। আগে কিছুই ছিল না, এখন জীবন অনেক সুন্দর হয়েছে। কমিউনিস্ট পার্টি এসে জীবন অনেক ভালো হয়। শি জিনপিং তাদের গান শুনে বলেন,
স্থানীয় মানুষের উচিত ভালোভাবে জাতীয় সংস্কৃতির উত্তরাধিকার করা, ভালোভাবে জাতির সংস্কৃতি উন্নত করা এবং জনপ্রিয় করা। 赫哲家地的নিজস্ব ভাষা আছে, তবে অক্ষর নেই। ইমাগান লোকসঙ্গীত এবং 赫哲 ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছিল। 赫哲 জাতির মানুষ ৫,০০০-এরও কিছু বেশি, তবে শি জিনপিং এতে খুব গুরুত্বারোপ করেন। চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে উত্তরাঞ্চলের সংখ্যালঘু জাতির সংস্কৃতি সংরক্ষণের কাজ আরও জোরদার করা হয়েছে। 赫哲 জাতি অধ্যুষিত এলাকা ব্যাপকভাবে ইমাগান শিক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে ১৭ বছর বয়সী বৃদ্ধ আছে এবং ৬-৭ বছরের শিশু আছে। ইমাগান শুধু 赫哲 জাতির শৈল্পিক সৌন্দর্যের প্রতিফলন ঘটায়নি, পাশাপাশি ঐতিহাসিক স্মৃতিও বহন করছে। শি জিনপিংয়ের কাছে পরিচিত এই উসুরি নৌকার গান ইমাগানের সুর থেকে রচনা হয়েছে। এখন চীনের জাতীয় সংস্কৃতি আরও সমৃদ্ধ হয়েছে। এর কারণ দেশ শক্তিশালী হয়েছে। দেশ শক্তিশালী হলে জনগণও শক্তিশালী হতে পারে। আমি এই প্রথমবারের মতো 赫哲 জাতি এলাকায় এসেছি। খুব আন্তরিক মনে হচ্ছে, কারণ আমি সবসময় আমাদের প্রত্যেক সংখ্যালঘু জাতির কথা মনে রাখি। 赫哲 জাতি সহ আজ আপনাদের জীবন দেখেছি, আপনাদের দেখেছি, যা আমার কল্পনার চেয়েও অনেক ভালো। 赫哲 জাতির উন্নয়ন আমাদের বিভিন্ন জাতির ঐক্যের অগ্রগতির প্রতিফলন। শি জিনপিং বিভিন্ন অনুষ্ঠানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে চীনের উজ্জ্বল সংস্কৃতি বিভিন্ন জাতি যৌথভাবে রচনা করেছে। ইতিহাসের বিভিন্ন কবিতা ও উপন্যাসের পাশাপাশি সংখ্যালঘু জাতির সংস্কৃতির মহান গল্প আছে। হাজারের বেশি বিশেষ বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে চলতি মাসে হয়ে গেল সাংহাই সিটিজেন আর্ট ফেস্টিভ্যাল। এদিকে চিয়াংসুর তাইচৌ শহরে হয়ে গেল বিশ্বের বৃহত্তম ছিংতং বোট ফেস্টিভ্যাল বা নৌকা উৎসব। হাজারের বেশি বিশেষ সাংস্কৃতিক কর্মকাণ্ড সব বয়সী দর্শকদের সমৃদ্ধ করতে এবং শেখানোর জন্য অনুষ্ঠিত হয় এ ফেস্টিভ্যাল। চীনা সংস্কৃতির নান্দনিক শিক্ষা এবং শহরের আকর্ষণকে কেন্দ্র করে অনুষ্ঠানটির মূল আয়োজন ছিল একটি আর্ট সেন্টারে এবং শহরের 16টি জেলা জুড়ে থিমভিত্তিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের উৎসব সামাজিক নান্দনিক শিক্ষা খাতের পেশাদারিত্বের ভূমিকাকে শক্তিশালী করেছে এবং গত এক দশকে আগের সেশনগুলোর অর্জনগুলোকে তুলে ধরেছে। প্রথম উৎসবটি 2013 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং গত 10 বছরে 4 লাখেরও বেশি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে, যাতে প্রায় 200 মিলিয়ন লোক জড়িত। ষোলতম চায়না ওয়েটল্যান্ড ইকোট্যুরিজম ফেস্টিভ্যাল বা ছিংতং বোট ফেস্টিভ্যাল 2023 সম্প্রতি পূর্ব চীনের তাইচৌ শহরে অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে 500টি সুসজ্জিত নৌকায় 10,000 জন সদস্য অংশ নেন। আকর্ষণীয় বোট ফেস্টিভ্যাল স্থানীয়দের পাশাপাশি দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণ করেছে। চিয়াংসুর নান্তং শহরের একজন পর্যটক সুকেং খুবই উচ্ছ্বসিত ঐতিহ্যিক এ বোট ফেস্টিভ্যাল নিয়ে। এখানকার লোকপ্রথাগুলোকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া দেখে আমি সত্যি আনন্দিত এবং আমি মনে করি এটি একটি খুব ভালো ঘটনা। ছিংতং বোট ফেস্টিভ্যাল 2008 সালে একটি জাতীয় অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত হয়। 2009 সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের বৃহত্তম নৌকা উৎসবের স্বীকৃতি পায় এটি। মিং রাজবংশের সময় থেকে তাইচৌতে সমাধি পরিষ্কার দিবস উপলক্ষে অনুষ্ঠিত একটি বার্ষিক ইভেন্ট ছিল, যার হাইলাইট হিসেবে নৌকা বাইচ হয়ে আসছে। মাহমুদ হাশিম, সিএমজি বাংলা। প্রাচীনকালে পদ্মফুল
চীনা সাহিত্যিক ও চিত্রশিল্পীদের একটি প্রিয় বিষয় ছিল, কারণ পদ্মফুলের সতেজতা ও মার্জিত বৈশিষ্ট্যের সঙ্গে মানুষের মিল খুঁজে পেতেন তারা। পদ্মফুলকে চীনা ঐতিহ্যের একটি ঐশ্বরিক প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়, যা একজন গুণী মানুষের প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। চায়না মিডিয়া গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠান চায়না ইন পোয়েট্রি অ্যান্ড পেইন্টিংয়ে অভিনেতা পাও চিয়ানফং সাং রাজবংশের দার্শনিক চৌ তুয়ান ইর বিখ্যাত প্রবন্ধ উড টু দ্য লোটাস আবৃত্তি করেন। এ সময় নৃত্যশিল্পী মেং ছিং ইয়াং নাচের মাধ্যমে গড অব লোটাস পরিবেশন করেন। শোটি এই ক্লাসিক পেইন্টিংকে জীবন্ত করে তোলে এবং শ্রোতাদের পদ্মের বৈশিষ্ট্য বোঝাতে সাহায্য করে।于都亥连之出淤泥而不染，濯清涟而不妖，中通外直，不慢不迟，香远气清，平平静止，可远观而不可亵玩焉。予谓菊，花之隐逸者也；牡丹，花之富贵者也；莲，花之君子者也。噫！菊之爱，陶后鲜有闻；莲之爱，同予者何人？牡丹之爱，宜乎众矣。দর্শক, গত পর্বে আমরা তুলে ধরেছিলাম করোনা মহামারীর এই কঠিন সময়ের সম্মুখে থেকে লড়াই করা যোদ্ধাদের নিয়ে নির্মিত টিভি নাটক উইথ ইউ সিরিজের প্রথম পর্ব। মহামারীর শুরুর সময়ে চিকিৎসক দম্পতির লড়াই নিয়ে গল্প ছিল ওই পর্বে।
এবার থাকছে উইথ ইউ নাটকের দ্বিতীয় গল্প। এই পর্বে তুলে ধরা হয় একজন ডেলিভারি ম্যানের মহামারী প্রতিরোধের সম্মুখ লড়াইয়ের গল্প। 上哪去啊？我回去了。你说你就是一送外卖的，逞什么能啊？人家这会儿不就需要送外卖？不是，没事儿，有防护。我走了啊。滚！我想活着，我有错了。从来就没有什么盖世英雄，有的只是平凡人的挺身而出。兄弟，你牛掰！你们是武汉第一道防洪大坝，挺住了！加油 With You টিভি সিরিজের দ্বিতীয় এই গল্পের নাম পায়দুরেন বা ফেরিওয়ালা। উহান শহরে মহামারী ছড়িয়ে পড়ার বয়স শুধু চিকিৎসকরাই নয়, এই মহামারী প্রতিরোধে এগিয়ে আসে ডেলিভারি ম্যানরাও। স্বেচ্ছাসেবক হয়ে তারা কাজ করেছেন প্রতিনিয়ত।我叫顾勇，吉林白城人，是美团的外卖小哥。 উহানের একজন ডেলিভারি ম্যান কুয়ং মহামারী শুরু হওয়ার পর নিজেকে সংক্রমণ থেকে রক্ষা করতে হাসপাতালের কোনো অর্ডার রিসিভ করতেন না তিনি। কিন্তু শহরে সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে হাসপাতালের অর্ডারের সংখ্যা বাড়তে থাকে। একবার তিনি হাসপাতালে ওষুধ সরবরাহ করতে গিয়ে মুখোমুখি হন করোনা আক্রান্ত রোগীদের। নিজ চোখে সাক্ষী হন এই রোগীদের মৃত্যু যন্ত্রণার, যা তার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করে। উহান শহর যখন লকডাউন করা হয় তখন তিনি দ্বিধায় পড়ে যান, থাকবেন নাকি চলে যাবেন এই শহরের বাইরে। পরবর্তীতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সারাদিন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন এবং বাকি সময় তিনি স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসক কর্মীদের হাসপাতাল থেকে বাসায় আনা নেওয়া করতেন। মহামারীর এই কঠিন সময় কুয়ং যেভাবে লড়াই করেছে তার গল্পই তুলে ধরা হয়েছে উইথ ইউ নাটকের এই পর্বে। এই টিভি নাটকের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বাস্তবতাকে সুন্দরভাবে তুলে ধরা। একদিকে মৃত্যু ভয়, অন্যদিকে সাহস, দায়িত্ববোধ ও ভালোবাসা, সব কিছুকে জীবন্তভাবে ফ্রেমবন্দি করেছেন সিরিজটির পরিচালকরা। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। যারা দেখছিলেন অনুষ্ঠানটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়েন।